সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে এই মুহূর্তে যে খবরটি সর্বশেষ হচ্ছে, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী তিনি আজ 12:30টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। চিকিৎসকরা যেটি বলছেন যে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ তিনি নানা রোগে ভুগছিলেন। সকাল 11:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী মাদ্রাসা থেকে তাকে এই চট্টগ্রামের সিএসসি এর হাসপাতালে আনা হয়। এখানে আনার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ওনার নামাজের জানাজা সন্ধ্যা 7:30টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা সেই এবং চট্টগ্রাম কেন্দ্রিক যে বাণিজ্য, বাংলাদেশের এই বন্দর নগরী পাশেই আরেকটি বে টার্মিনাল করার পরিকল্পনা সরকারের, এবং সেটির কতটুকু অগ্রগতি, কি অবস্থা, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। যেটি বলা হচ্ছে যে টাকা সরকার কোনো সমস্যা নাই। নৌ প্রতিমন্ত্রী আজকে পরিদর্শন করেছেন, বলেছেন পদ্মা সেতুর মতো বে টার্মিনালও বাংলাদেশের গর্ব এবং এটি খুব দ্রুতই নির্মাণ কাজ শুরু হচ্ছে ঠিকভাবে। 2024 সাল হচ্ছে লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রার মধ্যেই তারা এটির কাজ করতে চান। জমি অধিগ্রহণের কথা বলা হচ্ছে, অর্থাৎ কাজ যা করার কথা সেগুলো হচ্ছে মাটি ভরাতের কাজ স্লো হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ ঠিকঠাক ভাবে হয়েছে এমনটি বলা হচ্ছে। তো আমরা এটি নিয়ে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো। স্টুডিওতে অর্থাৎ আমাদের সঙ্গে আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য অনলাইনে যুক্ত হয়েছেন জনাব মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স, এবং চট্টগ্রাম থেকে গণমাধ্যমে এই চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে সবারই পরিচিত মুখ। জনাব মাহফুজুল হক শাহ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। বে টার্মিনাল নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। এই যে বে টার্মিনাল, আজকে এটি পরিদর্শন করলেন, কাজের কি অবস্থা, কি হলো না হলো, নৌ প্রতিমন্ত্রী তিনি এটি পরিদর্শন করেছেন এবং বলেছেন যে জমি অধিগ্রহণ শেষ হয়েছে, এখন ভরাটের কাজ যেটি সেটি এখনো বিলম্বিত হচ্ছে। এটি নিয়ে তিনি বলেছেন যে এটি যেন খুব দ্রুত হয়ে যায়, এবং বন্দরের চেয়ারম্যানও কথা বলেছেন 2024 সালে শেষ হওয়ার কথা, তার আগে দু একটি টার্মিনাল তারা চালু করতে চান। অর্থাৎ সবই আসার খবর আজকে তারা আমাদেরকে শোনালেন, যে মাটি ভরাট প্রসঙ্গে বলেছেন যে এই কারণেই একটু ধীর গতি হয়েছে, আর এখন কাজ ঠিক মতো হবে, খুব দ্রুত হয়ে যাবে, এটি হচ্ছে তারা বলছেন। এই বে টার্মিনালের গুরুত্ব কতটুকুই বা দরকার চট্টগ্রামের জন্য? আমরা নানা সময় বন্দরের সক্ষমতা, অক্ষমতা, বিভিন্ন কিছু নিয়ে আমরা কথা বলি, নিজেরাও বলি, শুনি এবং দেখি। বিভিন্ন সময়ে যে কন্টেইনার জট সহ নানা ধরনের হয়, আর বন্দরটাও হচ্ছে যেহেতু নদীর ভেতরে, গভীর সমুদ্রে নয়, সেই হিসাবেও এখানে কিছু সমস্যা রয়েছে। আপনার কাছে জানতে চাই বে টার্মিনালটা কতটুকু জরুরি এবং এটি বাস্তবায়ন হলে আমরা কিভাবে লাভবান হব? মাহফুজুল হক শাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি আজকে চট্টগ্রামে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে সরকারের একটি প্রতিনিধি দল অলরেডি বে টার্মিনাল এরিয়া এবং চট্টগ্রাম বন্দর ভিজিট করতে এসেছেন, এবং সরকার যে এই বিষয়টাকে কত গুরুত্বের সাথে নিয়েছে আজকের সফরের মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। আমি বে টার্মিনাল নিয়ে একটু আপনাকে পিছনের কথা একটু বলতে চাই। আসলে বে টার্মিনাল যে কত গুরুত্বপূর্ণ সেটা সরকারের পক্ষ থেকে অনুধাবন করা হয়েছিল 2011-12 সালের দিকে। তখন চট্টগ্রাম বন্দর সহ এবং বাংলাদেশের বিশেষ করে পূর্বাঞ্চলে আমাদের যেই গভীর সমুদ্র বন্দর এরিয়া আছে মহেশখালীতে, সেটা সহ কিভাবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য কনসালটেন্ট নিয়োগ করেছিল। তখন সেই হামবুক কনসালটেন্টের সেই রিপোর্টে চলে এসছে চট্টগ্রাম বন্দরের বর্তমান সক্ষমতা, কখন চট্টগ্রাম বন্দরের এই সক্ষমতা শেষ হবে, এবং চট্টগ্রাম বন্দরের কাছাকাছি সুবিধাজনক জায়গায় আরেকটা বন্দর বা চট্টগ্রাম বন্দর থেকেও আরো বড় অনেক ফেসিলিটিস নিয়ে করা যায়, সেটাই হচ্ছে বে টার্মিনাল। তখনই সেটা চিহ্নিত হয়েছে। বে টার্মিনালের টোটাল যে এরিয়াটা আজকের যে চট্টগ্রাম বন্দর আছে তার থেকে অলমোস্ট 5.5 গুণ বড়, প্রায় 2,500 একর জায়গা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। সেখানে 3টা টার্মিনাল হবে, একটা টার্মিনাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হবে, আর 2টা টার্মিনাল হবে বিওটি বেসিস।
এই বে টার্মিনাল করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো এখানে আছে সেটা হচ্ছে এখানে একটা নতুন চ্যানেল করতে হবে, প্লাস একটা ব্রেক ওয়াটার সিস্টেমকে ডেভেলপ করতে হবে। এই দুইটা কাজ কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে আপনারা আরো জেনে খুশি হবেন, এই বে টার্মিনালে অনেক ইন্টারন্যাশনাল ইনভেস্টররা, বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম দেশ মধ্যপ্রাচ্যের এবং দূরপ্রাচ্যের অনেক দেশ, অনেক নাম করা পোর্টের উপর যাদের অভিজ্ঞতা আছে, ওনারা কিন্তু অংশগ্রহণ করেছে অলরেডি। এই বিষয়টা টোটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে সবকিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। যেহেতু মেগা প্রজেক্ট হিসেবে এটাকে পদ্মা প্রজেক্টের পরেই কিন্তু এই বে টার্মিনালকে ধরা যায়, সেই জায়গায় এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে, এটা ভবিষ্যৎ বাংলাদেশের 50-100 বছরের সামনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কি হবে, আমাদের বন্দর ব্যবস্থাপনা কিরকম হবে, আমাদের বন্দর প্রয়োজনীয়তা কি হবে, সবকিছুকে মাথায় নিয়ে কিন্তু এই প্রজেক্টে নিয়ে সরকার এগোচ্ছে। কিন্তু এখানে যেটা প্রাথমিকভাবে যে অসুবিধাগুলি ছিল, এটা জমি একরের ব্যাপার ছিল, এখানে প্রাইভেট কিছু ল্যান্ড ছিল 68 একরের মতো, ওটা হয়ে গেছে। সাথে সাথে আমাদের ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রায় 871 একর ভূমি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সাথে এগুলি করার পরে ড্রেজিং এর মাধ্যমে ওখান থেকে সমুদ্র থেকে আরো বাকি জমিগুলা ওঠানোর পরে এখানে টোটাল 2500 একরের যে ল্যান্ড এরিয়া হবে, তার উপরে আমাদের বে টার্মিনাল টোটাল প্রজেক্টটা হবে। এখানে আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি, বে টার্মিনাল যে বিষয়টা, চট্টগ্রাম বন্দর যেখানে আছে তার অতি সন্নিকটে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে কিন্তু বে টার্মিনালের দূরত্ব। আর বে টার্মিনালটা হবে আমাদের বে অফ বেঙ্গলের সাথে সরাসরি। বর্তমান চট্টগ্রাম বন্দর আছে কর্ণফুলী নদীর ভিতরে। তো সুতরাং চট্টগ্রাম বন্দরে কত ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে সেটা একটা লিমিটেশন আছে, 9 to 9.5 মিটার। আর এটা জোয়ার ভাটার উপর নির্ভর করে কিন্তু জাহাজ আসা যাওয়া করতে হয়। কিন্তু বে টার্মিনাল একটা সুবিধা আছে, এখানে প্রায় 14 মিটার পর্যন্ত ড্রাফট পাওয়া যাবে, আর এখানে জোয়ার ভাটার জন্য কোনো জাহাজকে অপেক্ষা করতে হবে। তো সবকিছু মিলে আমরা বে টার্মিনালকে একটা খুব আশাবাদী প্রজেক্ট হিসেবে আমরা দেখছি। এবং সাথে সাথে বে টার্মিনালের আরেকটা যে সুবিধাটা আছে, আপনি দেখুন আমাদের যেই মাতারবাড়িতে যে গোমতী সমুদ্র বন্দর হচ্ছে, পায়রাতে অলমোস্ট আরেকটা নতুন সমুদ্র বন্দর হতে যাচ্ছে। এগুলির হওয়ার পরে ওখানে যে কানেক্টিভিটির জন্য বিশেষ দেশের অভ্যন্তরের সাথে যে যোগাযোগের ব্যবস্থা করার জন্য অনেক বড় ধরনের প্রজেক্ট নিতে হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বে টার্মিনালের যে প্রজেক্টটা, যে লোকেশনটা, এটা যখন হয়ে যাবে, এখান থেকে কানেক্টিভিটির জন্য আমাদের নতুন ভাবে কিছু করার এখানে খুব একটা প্রয়োজন নেই। তো বে টার্মিনালের খুব সন্নিকটে রেল যোগাযোগ, আমাদের নৌ যোগাযোগ, আমাদের সেই সড়ক যোগাযোগ সবকিছু কিন্তু বিদ্যমান। বে টার্মিনাল আজকে শেষ হলে পরে আগামী 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে বাকি কাজগুলি করে আপনি আমাদের বে টার্মিনালকে ফাংশনাল করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা যাবে। তো এই সমস্ত সুবিধাগুলো যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশে নৌ বাণিজ্যের ক্ষেত্রে, নৌ পরিবহনের ক্ষেত্রে, আমাদের বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে বে টার্মিনাল হচ্ছে সবশেষে উৎকৃষ্ট একটা স্থান এবং এটা সবচাইতে একটা হবে এটি আমাদের বন্দর ব্যবস্থাপনায়। আমাদের যে পায়রা বন্দরও চালু হয়ে গেছে, আমাদের মানে এই দিক দিয়ে আমরা বেশ উন্নতি করছি। আপনার কাছে যেটি জানতে চাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি ধরনের সুবিধাগুলো পাবো, এবং আমাদের এই বে টার্মিনাল অন্যরাও তো ব্যবহার করতে পারবেন, যেখান থেকে আমরাও আয় করতে পারবো। যেমনটি আমাদের ফেনী দিয়ে যেটি হয়েছে, যে 7 সিস্টার কানেক্টিভিটি যেটি খুলে গেছে দুয়ার, এবং এই দুয়ারটা খোলার কারণেও যেটি আপনারাই বলছেন, যারা বিশ্লেষক আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে যারা কথা বলেন, যে এদিক দিয়ে এই দুয়ার খোলার কারণে চট্টগ্রাম বন্দর এবং এই বে টার্মিনাল হলে এটিরও ব্যবহার বেড়ে যাবে এবং এটি থেকে আয় রোজগারও আমাদের বেশ ভালো হবে। আর একটু বিস্তারিত এই বিষয়টাই জানতে চাই। হ্যাঁ, এটা খুব আর একটু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা জিনিস আপনাকে বলি, ট্রানজিট ট্রান্সশিপমেন্ট নিয়ে আমাদের দেশে অনেক পলিটিক্স চলেছিল। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি বলবো অত্যন্ত সাহসিকতার সাথে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সরকার আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন সেই বিষয়টাকে আপনাকে একটু দেখতে হবে। এখানে বাংলাদেশের যে আমাদের অভ্যন্তরীণ যে কার্গোগুলো মুভমেন্ট হবে,
সেটাও কিন্তু বিশাল। সেটার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আমি। চট্টগ্রাম অঞ্চলে দুটো ইপিজেড বরাবর বরাবর চালু আছে, আর একটা কোরিয়ান ইপিজেড আছে, আরো দুটা বড় ইপিজেড হতে যাচ্ছে, একটা চাইনিজ ইকোনমিক জোন, আর একটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শিল্পনগর মিরসরাইতে, যেটা উপমহাদেশের সবচেয়ে বিগেস্ট ইকোনমিক জোন হতে যাচ্ছে। যে ইকোনমিক জোনের দূরত্ব বে টার্মিনাল থেকে 40 to 45 কিলোমিটার দূরত্বে। সাথে সাথে আপনি যে কথাটা উল্লেখ করেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারতের যে সেভেন সিস্টারের গেটওয়ে ত্রিপুরার সাথে ত্রিপুরা বর্ডার থেকে বে টার্মিনাল দূরত্ব ঠিক এরকম 40 থেকে 45 কিলোমিটারের কাছাকাছি। তো সবকিছু মিলে বে টার্মিনাল আমরা নিজেরা যেমন ব্যবহার করতে পারবো, সাথে সাথে আমাদের যে ল্যান্ডলক যে এরিয়াগুলো আমাদের বন্ধুপ্রতিম দেশগুলি আছে, এখানে উত্তর পূর্ব ভারত হতে পারে, ভুটান হতে পারে, নেপাল হতে পারে, ইভেন কি মায়ানমারের পশ্চিম অংশ হতে পারে, ইভেন কি চায়নার ইউনান প্রভিন্স পর্যন্ত হতে পারে। এগুলো ভবিষ্যতের বিষয়। তো ওই হিসেবে চিন্তা করলে পরে বে টার্মিনালের গুরুত্বটা অপরিসীম, এবং বে টার্মিনালের মাধ্যমে আমরা দেশীয় ইকোনমিক অ্যাক্টিভিটিসকে যেমন সাপোর্ট দিতে পারবো, সাথে সাথে সাবকন্টিনেন্টের এবং আমাদের এই উপমহাদেশের এই অংশের আশেপাশের বন্ধুপ্রতিম দেশগুলোকেও কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো। এটার মাধ্যমে আমাদের ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা অদূর ভবিষ্যতে একটা সুযোগ সৃষ্টি হবে। আর বর্তমানে যেটা আমি বলতে চাচ্ছি, এখানে আমাদের অ্যাডভান্সড কার্গো হবে সবচেয়ে বেশি। আমাদের টোটাল যে বে টার্মিনালের ক্যাপাসিটি হবে, সেই ক্যাপাসিটির সাথে যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আমাদের আশেপাশের দেশের যে কার্গো ভলিউম আছে ওটা কিছুই না। আমাদের টোটাল এখানে যে কার্গো হ্যান্ডেলিং হবে তার 5% কিন্তু আমাদের আশেপাশের যে দেশগুলি আছে, যাদেরকে আমরা ফেসিলিটিস গুলি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে রেখেছি বা চুক্তি হয়েছে, সেই জায়গায় কিন্তু নেই। সুতরাং এখানে আপনি মনে করবেন বে টার্মিনাল হওয়ার পরেও আমাদের অন্যান্য যে বন্দরগুলি আছে, বিশেষ করে এই অঞ্চলে বৃহত্তর চট্টগ্রামে, সেগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে পরে আমরা টোটাল একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, আমরা সম্মিলিত একটা বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবো। এটার মাধ্যমে চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে আমাদের নতুন নতুন যে ইনভেস্টমেন্টগুলি আসছে, সেগুলিকে আমরা স্মুথলি সাপোর্ট দিতে পারবো এবং আমাদের ইকোনমিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। মিউট করা ছিল। যেটি হচ্ছে যে এই যে গুরুত্বগুলো আপনি তুলে ধরলেন, এই বে টার্মিনাল না থাকায় এখন যে বন্দর ব্যবস্থাপনা আছে, আমরা কি, আপনারা ব্যবসায়ীরা কি ধরনের সমস্যাগুলো পড়ছেন? আপনাকে শুরুতে বলেছি, প্রত্যেকটা বন্দরের প্রত্যেকটা প্রজেক্টের একটা লিমিটেশন আছে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দরে বর্তমানে 19টা জেটি আছে, তার মধ্যে 17টা থেকে 18টা জেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইউজ করছে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রমকে সম্পাদন করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, গত 10 বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে অভূতপূর্ব একটা উন্নয়ন ঘটে গেছে নীরবে, সে জায়গায় আজকের 2021-22 সালের পরে চট্টগ্রাম বন্দরকে এই সমস্ত আমদানি রপ্তানি কার্যক্রমকে, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে সাপোর্ট দেওয়ার সক্ষমতা আর থাকবে না। এটা হচ্ছে বাস্তব চিত্র। তাহলে পরে আমাদের কি করতে হবে? অল্টারনেটিভ, আমাদেরকে বন্দরের ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং বন্দরের ক্যাপাসিটি যদি বিদ্যমান না থাকে বা সুযোগ না থাকে, তাহলে পরে আমাদেরকে নতুন বন্দর করতে হবে। বর্তমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক লিমিটেশনের মধ্যেও রাত দিন 24 ঘন্টা কাজ করে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনি জানেন, বাংলাদেশের টোটাল আমদানি রপ্তানি কার্যক্রমের 92% সমুদ্র কেন্দ্রিক যেই কার্গো আদান প্রদান হয়ে থাকে, সেটা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। চট্টগ্রাম বন্দর অনেক আধুনিক হয়েছে, কিন্তু যেটি এখানে বাড়ানোর খুব একটা সুযোগ নেই। যদিও বা আগামী ডিসেম্বরের মধ্যে আরো 4টা জেটি, নতুন জেটি অ্যাড হচ্ছে, তারপরেও কিন্তু যেভাবে গ্রোথ হচ্ছে চট্টগ্রাম বন্দরের, সেই গ্রোথটার রেশিও হচ্ছে অলমোস্ট 12 to 14%। তো এই গ্রোথে যদি চট্টগ্রাম বন্দর যায়, তাহলে আগামী 2 বছর পরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আর বেশি এই আমদানি রপ্তানি কার্যক্রমকে সম্পাদন করা সম্ভব হবে না। তো সুতরাং সে ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চিন্তা করেছে, এবং বাংলাদেশ সরকার থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও, প্রধানমন্ত্রীর অফিস থেকে যেটা চিন্তা ভাবনা হয়েছে, এই বে টার্মিনালকে দ্রুত শেষ করার জন্য। তো এই জায়গায় আমরা কিছু বটলনেক দেখি, যে কারণে এটার জন্য আমরা কাউকে এখানে দোষারোপ করার কোনো সুযোগ নেই। সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে, বাট আমাদের যে সিস্টেমগুলি আছে, ইন্টার মিনিস্ট্রিয়াল যে সিস্টেম, সেখানে আরো গতি আনতে হবে, এবং
অনেক সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্তগুলোকে খুব দ্রুত আমাদেরকে গ্রহণ করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গেই আমি আসবো। আপনি একটা পর্যায়ে বলেছেন কিছু অবকাঠামোগত পরিবর্তনও করতে হবে বে টার্মিনালকে কেন্দ্র করে। এখনো বন্দর কেন্দ্রিক যে যানবাহনগুলো চলাচল করে, যে সড়ক ব্যবস্থায় চলাচল করে, আমরা যেটি দেখেছি যে দীর্ঘ সময় বিভিন্ন অংশে যানজটে পড়ে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়, এবং ঠিক সময়ে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, বিশেষ করে বন্দরে আনা এবং বন্দর থেকে নেয়া, এসব কেন্দ্রিক বেশ ভোগান্তি পোহাতে হয়। বে টার্মিনাল কেন্দ্রিক এই যোগাযোগ আরেকটু সুন্দরভাবে কিভাবে কি করা যায়, বা পরিকল্পনায় কি আছে, কি খোঁজ খবর আছে আপনার কাছে, বা কিভাবে করা দরকার, এই বিষয়ে যদি আরেকটু বিস্তারিত বলেন। দেখুন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে ডেইলি 8 থেকে 9 হাজার ট্রাক আসা যাওয়া করছে। আর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, চট্টগ্রাম বন্দরের টোটাল যে কার্গো ভলিউম আসা যাওয়া করে 30 লক্ষ থেকে 31 লক্ষ কন্টেইনার প্রতি বছর হ্যান্ডেল করছে। 7 থেকে 8 কোটি যেটা বাল্ক কার্গো হ্যান্ডেল হচ্ছে। এখানে ম্যাক্সিমাম চট্টগ্রাম বন্দরের কার্গো কিন্তু নদীপথে কিন্তু দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে, বিশেষ করে বাল্ক কার্গো গুলো। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে কন্টেনারের বিষয়টা, কন্টেনার বহনের জন্য আমরা সবসময় সড়ক পথকে গুরুত্ব দিয়ে আসছি। এখানে টোটাল আমাদের যে কন্টেনার আছে তার 3% ব্যবহার করা হয় আমাদের রেলপথের মাধ্যমে। এখানে যে বে টার্মিনাল করার পর এই মুভমেন্টটা তাহলে কি হতে পারে সেটা আপনি সহজেই বুঝতে পারছেন। এখানে চট্টগ্রাম বন্দরের বর্তমান এই কার্গো ভলিউম থেকে অনেক বেশি কার্গো ভলিউম এখানে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করবে। তো সুতরাং সেই সময় আপনি যে যানজটের কথা বলেছেন, এই জায়গায় আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যানজট নিরসনের জন্য সরকার অনেক পরিকল্পনা নিয়েছে। চট্টগ্রামে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু পরিকল্পনাগুলি দুঃখজনক ব্যাপার হচ্ছে এগুলোকে সমন্বিতভাবে করা হয়নি। এগুলোকে ভবিষ্যৎ আমাদের যে কার্গো ভলিউম হবে বা গাড়ি ঘোড়ার যে চাপ হবে সেটাকে মাথায় রেখে সমন্বিতভাবে করা হয়নি, এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। বিদেশি ব্যবসায়ীদের আনাগোনা আরো বাড়বে, আরো বেশি বাড়বে। এখানে এসে থাকার ব্যবস্থা বা কিছু এই ধরনেরও তেমন ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখছি না। এগুলো কি বে টার্মিনালের পরিকল্পনার মধ্যে আছে কিনা সেটিও আসলে একটু খোঁজ খবর নেওয়া দরকার মনে হয়। মাহফুজুল হক শাহ, আপনি যথার্থই বলেছেন। একদম যে বিদেশিদেরকে যে থাকার বা আসা যাওয়ার জন্য একদম সেটা কিছুটা আছে, কিন্তু আপনার যে কথাটা হচ্ছে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ওই জায়গায় সরকারকে বে টার্মিনাল প্রজেক্টের সাথে এটা কিন্তু রিলেটেড না। আপনাকে দেখতে হবে আমাদের যে কোনো চট্টগ্রামের সাথে রিলেটেড, বন্দর চট্টগ্রামের সাথে রিলেটেড, বাট হ্যাঁ টোটাল যখন এই ব্যবস্থাপনাকে আমাদের নীতি নির্ধারণ সর্বোচ্চ পর্যায়ে যখন এটা চিন্তা ভাবনা হবে, তখন চিন্তা করতে হবে বে টার্মিনাল হওয়ার পর বে টার্মিনাল হবে এটা বন্দর, ওখানে জাহাজ আসা যাওয়া করবে। এই জাহাজ থেকে পণ্যগুলো কিভাবে নিয়ে যাওয়া হবে, আমাদের সড়ক পথের কি অবস্থা, রেলপথের কি অবস্থা, আমাদের নৌপথের কি অবস্থা, সাথে সাথে আমাদের বিদেশি অনেক বলছেন এটা মানে এখনো সেভাবে আমরা দেখছি না। না, ওটা অলরেডি সরকারের আমরা অনুরোধ জানাচ্ছি, সরকারের অতি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যেভাবে নেওয়া হয়েছে সেটা অতি দ্রুতভাবে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি, এবং সঠিক সময় যেন বে টার্মিনাল চালু হওয়ার সাথে সাথে এইসব কাজগুলি যেন শেষ করা যায়, বাস্তবায়ন হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল হক শাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম চট্টগ্রামে আরেকটি স্বপ্ন, বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার মধ্যে আরেকটি পালক সেটি হচ্ছে বে টার্মিনাল। সেটির কাজ এগিয়ে চলছে। আজকে নৌপরিবহন প্রতিমন্ত্রী সেটি পরিদর্শন করেছেন এবং বলেছেন খুব দ্রুতই 2024 সালের মধ্যে 2-টি টার্মিনাল তারা এটি চালু করতে চান। নিঃসন্দেহে আসার খবর, যে সমন্বয়ের কথা বলা হচ্ছে সেটি সুন্দরভাবে হবে সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকুন সবাই।